হাতের নাগালে এসেও কি শেষমেশ ফসকে গেল শান্তি? পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার আবহে ইরান ও আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তাই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরানের তরফে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে, আলোচনার মাঝপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ফোন কলই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। এই অভিযোগ ঘিরে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র চাপানুতোর, আর তার মধ্যেই ফের যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দীর্ঘ 21 ঘন্টা ধরে টানা আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো রফাসূত্র বেরোয়নি। নিরাশ হয়ে বৈঠকস্থল ত্যাগ করেন ভান্স। তবে তার প্রস্থানের কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, আলোচনার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতানিয়াহু একেবারে সরাসরি ফোন করেন ভান্সকে, আর সেই ফোনালাপের পরই আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায়। যেখানে ইরান আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে আলোচনায় ফোকাস সরে গিয়ে ইসরায়েলের নিরাপত্তা আর কৌশলগত স্বার্থে গিয়ে ঠেকে। আরাঘচির কথায়, আমেরিকা যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে বসে ছিনিয়ে নিতে চেয়েছিল। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তেহরানের অভিযোগ, তারা যথেষ্ট সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিলেও ওয়াশিংটনের অনড় এবং একপেশে অবস্থানের কারণে এই আলোচনা ভেস্তে যায়। বিশেষজ্ঞদের মতে এই ব্যর্থ বৈঠক শুধু একটি কূটনৈতিক প্রচেষ্টার ভাঙন নয়, বরং বৃহত্তর যুদ্ধের সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। চলতি মাসের শুরুতে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র 1 দিন বাকি। ফলে পরিস্থিতি আবারও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। যুদ্ধবিরতি ঘোষণার আগে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $119। আলোচনা শুরু হওয়ার পর আশাবাদী যে বাজারে এই দাম নেমে আসে $95। কিন্তু বৈঠক ব্যর্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দাম আবার $100 গণ্ডি পেরোনোর মুখে। বিশ্লেষকরা বলছেন, সংঘাত আরও বাড়লে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হবে, আর যার প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতিতে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে স্ট্রেট অফ হরমুজ অঞ্চলের অস্থিরতা। মার্চ মাস থেকে ইরান সেই গুরুত্বপূর্ণ জলপথে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে অভিযোগ। এর ফলে কার্যত বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক জাহাজ চলাচল। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুটে এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ইরান যে বিপুল পরিমাণে কর আরোপ করেছে তাকে বেআইনি বলেই দাবি করছে আন্তর্জাতিক মহলের একাংশ। যদিও তেহরানের চুক্তি, তাদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংঘাতের মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও গভীর মতপার্থক্য। আমেরিকার দাবি, ইরানকে সম্পূর্ণভাবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে, কিন্তু ইরান তা মানতে নারাজ। তাদের বক্তব্য, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় ইউএস প্রশাসন অর্থাৎ আমেরিকার প্রশাসন ক্রমশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। স্পেন ও ইতালি ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই অবস্থান পশ্চিমী জোটের ভিতরে ফাটলের ইঙ্গিত দিচ্ছে। তবে শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এই সংঘাত থেকে দূরত্ব বজায় রাখার পথেই হাঁটছে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত কয়েকটি আরব দেশও সরাসরি কোনো সংঘাতে জড়াতে চাইছে না। ফলে সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে সংঘাত এড়ানোর সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, বরং একাধিক ফ্রন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা বাড়ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে এই ত্রিমুখী টানাপোড়েন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ইসলামাবাদে ভেস্তে যাওয়া এই বৈঠক শুধুমাত্র একটি যে ব্যর্থ কূটনৈতিক উদ্যোগ তা নয়, বরং তা ভবিষ্যতের এক সম্ভাব্য বৃহৎ সংঘাতের পূর্বাভাস হয়ে উঠেছে।
শান্তি আলোচনার টেবিল থেকে যুদ্ধক্ষেত্রের দিকে দ্রুত সরে যাচ্ছে পরিস্থিতি। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে পশ্চিম এশিয়া, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতি কোনো সমাধানের পথ দেখাতে পারবে? রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আলোচনা ভেস্তে গেলেও তারা কিন্তু হাল ছাড়ছে না, বরং ভবিষ্যতে যাতে ইরান ও আমেরিকার মধ্যে অর্থবহ সংলাপ চালু থাকে তার জন্য ইসলামাবাদ সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাকদার এক বিবৃতিতে বলেন, আলোচনার বেশ কয়েকটি রফা ফলপ্রসূ হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে একমত করার চেষ্টা করেছি। যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকার বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পাকিস্তান ভবিষ্যতেও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি আশা করছেন আগামী দিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ। একবার শোনাবো পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার তার বক্তব্য। I would like to express gratitude to the two sides for appreciating Pakistan's efforts to help achieve the ceasefire and its mediatory role. We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. তবে পাকিস্তানের এই অবস্থানের মধ্যেই আমেরিকার পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একেবারে স্পষ্ট জানিয়েছেন যে টানা 21 ঘন্টা ধরে আমরা আলোচনা চালিয়েছি, ইরানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আমাদের দিক থেকে একটি সহজ এবং পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই ছিল আমাদের শেষ আর সেরা প্রস্তাব। এখন দেখার ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, আলোচনার সময় আমেরিকার রেড লাইন বা সীমা রেখাগুলো স্পষ্ট করে তুলে ধরা হয়েছিল। কোন কোন বিষয়ে আমেরিকা আপোষ করতে প্রস্তুত আর কোন কোন বিষয়গুলোতে কোনোভাবে তারা ছাড় দেবে না তা পরিষ্কার জানানো হয়েছিল। কিন্তু তার কথায় মনে হচ্ছে ইরান সেই শর্তগুলো মানতে আগ্রহী নয়। একবার শুনে নিন জেডি ভান্সের বক্তব্য। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could. সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।